থেকে তৃণমূল পর্যায়ে যদি নির্বাচনের মধ্য দিয়ে যদি কমিটিগুলো করা হতো তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতির উদ্ভব হলো না। আমার বক্তব্য একটাই যে এরশাদ পতনের পর থেকে দুইটি রাজনৈতিক দল যতটা তাদের ভেতরে এবং বাইরে গণতন্ত্রের চর্চা করার কথা ছিল সেটি তারা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে করতে পারেননি। কেন করতে পারেননি সেটা দুইটি রাজনৈতিক দল তারাই জানেন, কিন্তু আমরা জনগণ যারা তারা কিন্তু আমরা বাইরে থেকে সেটি দেখছি যে আমরা চাই যে পার্লামেন্টে থাকবেন রাজনীতিকরা, তার বদলে এমন সব ব্রিফকেস ব্যবসায়ীদেরকে দেখি যারা পার্লামেন্টে উপস্থিত হন না। এই যে কোরাম সংকটের মূল কারণ কিন্তু এই ব্যবসায়ী এবং বিভিন্ন আমলা সামরিক আমাদের অংশগ্রহণের কারণে। আমি ভুলে যাচ্ছি বিরতির আগে ফিরোজ ভাই একটা উপমা দিয়েছে, বরকতুল্লাহ ভুলুকে মনোনয়ন না দিয়ে ওনাকে মন্ত্রী করা হয়েছে এবং এম এ হাসানকে একজন ব্যবসায়ী তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনি 5 জানুয়ারি যে একটা অগ্রহণযোগ্য নির্বাচন সেটা কেউ গ্রহণ এখনো করেনি, কিন্তু নিঃসন্দেহে সেখানে আজকে এই যে আমাদের যিনি আমার নির্বাচনী এলাকার তথাকথিত বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্য, ওইখানে তো 2জন প্রার্থী ছিলেন যিনি দীর্ঘদিন আওয়ামী লীগ করে আসছেন, জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর জামাল। এই উদাহরণ তো নির্বাচনই না, করতে চাই না। আমি চাচ্ছি আপনাদের দলের অংশগ্রহণে যে আমি বলেছি ভাই যে আমরা একটা বিরতি নিয়ে আসি জানাব আব্দুল ফারুক, তবে তার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে ফোনে রয়েছে, আমি ফোনটা নিয়ে আসি। হ্যালো দর্শক, কে রয়েছেন ফোনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি চিটং থেকে বলছিলাম, আমার নাম এমবে কাদের। জি কাদের, আমার ছোট্ট একটি প্রশ্নটা যদিও আমি জওয়াল আব্দুল ফারুক সাহেব এবং পঙ্কজদা আছেন, আছেন স্বনামধন্য সাংবাদিক আছেন, যাদের বক্তব্য আমরা টেলিভিশন টকশোতে সবসময় শুনি। আমার প্রশ্নটা ছিল যে আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান, আমার বাবা মারা যাওয়ার পর আমি কিন্তু মুক্তিযুদ্ধ সার্টিফিকেটটা পেয়েছি এবং সেটা অন রেকর্ড যশোর ক্যান্টনমেন্ট থেকে। আমি কখনো মুখলিন বলি না যে আমি মুক্তিযুদ্ধের সন্তান। কেন বলি না, তার কারণ যখন দেখি যে বর্তমানে আপনার সাবেক বলা চলে, সাবেক 4জন সচিব না 5জন সচিব 2 বছর চাকরি বৃদ্ধির জন্য তারা জাল সার্টিফিকেট তৈরি করতে মুক্তিযোদ্ধা। আমার খুব দুঃখ এবং কষ্ট হয় যে আপনার সম্মানিত ব্যক্তিকে সম্মানের স্থানে রাখেন। মুক্তিযুদ্ধের বিষয়টা বাড়াবাড়ি চলছে, দুজনের অবদান আছে 1971 সালে, সেটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা এখনো দেখতেছি যে মূল আলোচনা থেকে বারবার আমরা পিছনে চলে আসছি। আপনার নির্বাচন কেন্দ্রিক আলোচনা হোক, নির্বাচন কমিশন কেন্দ্রিক আলোচনা হোক, দেশগুলোর আলোচনা হোক, একটা আলোচনা যদি বারবার হয় তাহলে সেটা তিতা হয়ে যায়। জি, আপনার কোনো প্রশ্ন রয়েছে? আপনাদের কাছ থেকে আশা করবো মুক্তিযুদ্ধের স্থানটাকে আর নষ্ট হবে। আপনি প্রত্যাশা করছেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি পরে খুব শীঘ্রই ফিরছি। দর্শক দেখছেন 21 রাত। পঙ্কজ দেবনাথ, আপনার কাছে প্রশ্ন, যদি আপনারা আপনার জায়গায় স্ট্যান্ড থাকেন, যে আপনি বলছেন যে এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হয় বা করা হয়ে থাকে, এই ধরনের অভিযোগ কিন্তু আমরা প্রায় পেয়ে থাকি। যখন সরকারি দলে থাকা হয়, বিশেষ কোনো প্রতিবেদন সরকারি দলের বিরুদ্ধে যায়, বিরোধী দল সেটি লিখে নেয়, সরকারি দল প্রত্যাখ্যান করে। যদি কোনো প্রতিবেদন সরকারি দলের পক্ষে যায়, সেটি আপনারা সরকারি দলে যারা থাকেন, যারাই থাকেন, বিএনপি থাকুক আওয়ামী লীগ থাকুক, আপনারা সাধুবাদ জান। বিরোধী দল যারা থাকে তারা বলে যে এটা সরকার টাকা দিয়ে করানো হয়েছে। আসলে এই প্রতিবেদনগুলোর কোনো কি মূল্য নেই আপনাদের কাছে? সব বস্তুনিষ্ঠতার বাইরে গিয়ে প্রত্যেকটা প্রতিবেদন বলি, গবেষণার ফল বলি, যাই বলি, একটা হচ্ছে যে আপনি প্রথমে বলেছি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের একটা মিশন ভিশন থাকে। 2001 সালে যখন টিআইবি রিপোর্ট দিল বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন, প্রথম টিআইবি রিপোর্ট হয় কি মাসে, সেপ্টেম্বর অক্টোবরে, জুন মাসে এই রিপোর্টটা দিয়ে খুব তড়িঘড়ি করে বলে দিল যে বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন নাম্বার 1। কেমন? তখন আমরা গন্ধ খুঁজি যেখানে কোন মিশন আছে, কোন অ্যাসাইনমেন্ট আছে এখানে। দিয়ে একটা হচ্ছে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ হচ্ছে আমার শিক্ষিতের হার কত, কাজেই এর বাইরে অর্ধ শিক্ষিত আর উচ্চ শিক্ষিত যারা নিরাপদ আশ্রয় থেকে অভ্যস্ত, রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সরকারগুলোর বেনিফিটটা নিয়ে হঠাৎ করেই তার হচ্ছে বেশি নিজেকে সুপিরিয়র মনে করেন, এই শ্রেণীটা মন্দ না। একটু সময় লাগবে গণতান্ত্রিক যাত্রাটা ঠিক হতে, একটু সময় লাগবে। মনে হতেই পারে যে আমি অমুকের চেয়ে শ্রেয়, কিন্তু রাজনীতি করতে আসেন না, রাজনীতি করতে কাজায় নামেন, শিশিরে ভাঙেন, নদীর পাড়ে যান,
মানুষের কাছাকাছি যান, ঘামের গন্ধ শোকেন, তখন বুঝবেন রাজনীতিটা কি। তারপরে এসে মাটি থেকে ঢাকা স্টেডিয়ামে বসে জাস্ট কম্পিউটার টিভি রিপোর্ট দেওয়া আর কাদামাটিতে নেমে এসে আমরা তা করেই কিন্তু এখন ওই ভিজিএফ দিয়ে ভিজিডি দিয়ে গরিব মানুষের খাওয়া রাখতেছি, তা দিয়ে কিন্তু জেলেদেরকে আমরা কার্ড দিচ্ছি, তা দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের সন্তানের হাতে বই করে দিচ্ছি। আমাদের সন্তানের হাতে বই তুলে দেওয়া আমাদের দায়িত্ব। মোস্তফা ফিরোজ দা সংগ্রাম পরিষদের মিছিলে ছিলেন, ফারুক ভাই আমাদের সিনিয়র, আমরা ছাত্র 10 দফা বলেছি, আজকে 10 বলতেন শেখ হাসিনা প্রত্যেকটা মানুষের সন্তানের হাতে নতুন বই পৌঁছে দেন, মেয়েদেরকে উপবৃত্তি দেন, প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়ান, জেলেদেরকে কার্ড দেন, কৃষি কার্ড দিয়ে 10 টাকায় কৃষি ব্যাংক অ্যাকাউন্ট করেন, মাতৃত্ব করেন, ভাতা দেন, ভালোভাবে গ্রুপ ফিডিং, এগুলো কিন্তু ব্যাগে আসে নাই, এগুলো আসার বিষয় না, এগুলো আসার বিষয়। আপনার কাজে যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় 22% ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়, বাকি 78% অনানুষ্ঠানিকভাবে পার্টি জনগণের দল, সত্য। তাহলে তথ্যপত্র রয়েছে, তথ্যপত্র ব্র্যাক থেকে শুরু করে ডক্টর ইউনূস সাহেবের প্রতিষ্ঠানগুলো ট্রান্সপারেন্সি কি ওটা ইয়ে কারণ সেটা আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনি জনগণের আওয়ামী লীগ বা বড় পার্টিগুলো জনগণের প্রশাসনে চলে। এখানে আমাদের মোটা অঙ্কের জনগণের রাস্তা চলে হাজার লক্ষ কর্মী, আমি মনে করি বাংলাদেশে যদি 2 কোটি ডাইরেক্ট কর্মী থাকে, মনে করেন বাংলাদেশ 15 কোটি মানুষের মধ্যে 2 কোটি ডাইরেক্ট কর্মী থাকে, জাস্ট যদি 1 টাকা করে ডেলি যায় 2 কোটি টাকা ডেলি ওঠে। যদি 1 টাকা করে একটা করে প্রতিদিন দেয় তাহলে আমাদের সমাজ কাজে আমি 2 কোটি ডাইরেক্ট কর্মী থাকলে 1 টাকা করে প্রতিদিন দিলে 2 কোটি টাকা ডেইলি আসে। কাজে বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলের দল চালাইতে পয়সার অভাব হয়। জামিল আব্দুল ফারুক, এই প্রতিবেদন যেটা আসছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগ 28 ভাগ, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল 5 ভাগ, জামাতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির 4 ভাগ ক্ষেত্রে সহিংসতায় জড়িত ছিল গত বছর। আপনি কি এটা মানেন? না, এটা মানার বিষয় না। কি বলবেন? না না, একজন সিনিয়র লোক, আমি এখানে যদি আরেকজন দাদার চেয়ে আরেকজন সিনিয়র ব্যক্তি পাইতাম তাহলে আমাদের আর একটু জমতো। দাদাকে আমি অবহেলা করছি, আপনি মানা না মানার কি, এটা তো আপনি ইলেকট্রনিক মিডিয়া, যখন আমরা 2001 সালে এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না, ছিল এত ইলেকট্রনিক মিডিয়া ছিল, এখন মিডিয়া অনলাইন পত্রিকার কারণে আজকে এই প্রতিবেদনটা উঠে আসছে আমাদের সামনে, ব্র্যাক থেকে আসুক যেখান থেকে আসুক, কিন্তু এটা তো জনগণ জানে। আমার পক্ষ থেকে পক্ষে বলা না বলার বিষয়টা না, বিষয়টা হলো আমার দলের কথা আমি বলি, ওনার দলের কথা উনি বলুক। আমার ছাত্র দলের কমিটি নিয়ে কিছু ঘটনা ঘটেছে যেটা আপনাদের প্রত্যেকটা মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাই দেখিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পেরেছি, আমরা ওদেরকে বুঝিয়েছি, ইনশাআল্লাহ আমাদের এটা সেটেলড হয়ে গেছে। কারণ পদ 2টা, প্রেসিডেন্ট সেক্রেটারি, মানুষ অনেক, এটা হবে। কিন্তু চাঁদাবাজে মানুষ খুন করা, তাই আওয়ামী লীগের এক নেতা আনঅফিসিয়ালি বলেছে, আমি নামটা এখানে বলবো না, যে ছাত্রলীগের যথেষ্ট বিএনপিকে আবার ক্ষমতা এনে দেওয়া। তো বিএনপি তো ক্ষমতার লড়াই করছে না, বিএনপি বলছে যে গণতন্ত্রটা দিয়ে দেন, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন দিয়ে দেন, নির্বাচন কমিশনটাকে ঢেলে সাজান, সব দলের মতামত গ্রহণ করে সেই নির্বাচন যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে আমাদের কোন আত্মে। আমার ভাইয়ের একটা কথা উত্তর দিয়ে আমি ফিরোজ ভাইয়ের কাছে যাব। দাদা, বিজয়ের মাসে জামায়াতকে নিয়ে 72 ঘন্টা হরতাল করেছেন 1995 সালে। না, সেটা আমি ডকুমেন্ট দেখিয়ে কাউকে আপনাকে লজ্জা দিতে চাই না, আমি শুধু এটা মনে করিয়ে দিতে চাই যে বিজয়ের মাসে তারেক রহমান আমাদের জ্যেষ্ঠ সিনিয়র ভাইস চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার সন্তান। আমরা কোনোদিনও জনাব শেখ মুজিবুর রহমান ছাড়া কথা বলি না, আমাদের নেতৃত্ব আমাদেরকে শিখায় নাই। যদিও কোনোদিন কোন রকম মুখ দিয়া কোন খারাপ কথা বেরিয়েছে আমরা ধমক খেয়েছি। দাদা, আপনারা একজন বিজ্ঞ প্রভাবশালী নেতা আওয়ামী লীগের হবেন, আমরা দোয়া করি আপনাকে, কিন্তু তারেক রহমান লন্ডন থেকে কি বলেছে, আপনাদের একজন সিনিয়র মন্ত্রী, আমার পার্শ্ববর্তী থানার মন্ত্রী, আমি নাম উল্লেখ করতে চাই না, কয়টা শব্দ বোমা, একটা শব্দ বোমা শব্দটা ব্যবহার করা
একজন রাজনৈতিক নেতা যিনি এখন মন্ত্রিসভার সিনিয়র সদস্য, আমি শুধু আপনাকে মনে করিয়ে দিলাম। কিন্তু আমাদের নেত্রী যদি এসব কথা আমরা বলতাম, আমাদেরকে ডেকে শাসাতেন যে মুখ সামলিয়ে কথা বলো। আজকে যেভাবে দাদা আমি শেষ করছি, কামরুল ইসলাম না, কামরুল ইসলাম পান্না ভাই যে কথাটা আজকে বলেছে আমরা জুতো পিটা করা উচিত, আমাদেরকে নামতে দেবে না, ঠিক আছে, নামার জন্য দেখা হবে জানুয়ারি মাসে ইনশাআল্লাহ দেখা হবে। আপনারা নামার চেষ্টা করেছেন, ফিরোজ ভাই একটু বলে নেই, আমি ফারুক ভাই নামার চেষ্টা করেন, পজিটিভ পলিটিক্স করেন, মানুষ না মেরে হরতাল হরতালের চেষ্টা করবো, বোমাবাজি না করে, জামাতকে রেভিলেট না করে, ঘরে বাইরে শিকল দিয়ে জীবন দমাসকে পুড়িয়ে না মেরে পজিটিভ পলিটিক্স করেন। যদি জনগণ পছন্দ করে আপনারা ক্ষমতায় আসবেন। প্রশ্ন হচ্ছে যে আপনি বলতে চান, আপনি বলেছেন যে আপনাদের দলের প্রতিষ্ঠাতা বা জিয়া রহমান সাহেবের ছেলে, এটা হচ্ছে কি যে আপনারা তো পড়াশোনা করেছেন, ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন, আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, পড়াশোনা না থাকলে যেটা হয় আর কি, শব্দ উচ্চারণের ক্ষেত্রে কার সম্বন্ধে কি বলা উচিত, উনি যে বলেছেন কতদিন আগে লন্ডনে বসে, তাহলে কিবরিয়া সাহেবকে মারার পরিকল্পনা করে টিম পাঠিয়ে দিয়ে ওই আগে আসে জন্য টুকি করে চলে গেছিলেন। দলগুলোর কর্মকাণ্ড, বিশেষ করে প্রধান দুই শাসক দলের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অন্তর হয়ে দাঁড়িয়ে রয়েছে কিনা। এখন বিষয় হচ্ছে যে আজকে দুইজন আলোচক রয়েছে, বিজ্ঞ আলোচক দুই দলের দুইজন, তারা কিন্তু যতটুকু তাদের জন্য পিক করতে সহজ তারা পিক করেছেন, দর্শক দেখেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আবার কোন কোন ক্ষেত্রে তারা আবার জাতীয় ঐকমত্যের ভিত্তি দাঁড়িয়ে যাচ্ছেন। আপনার মন্ত্রী শেষ মন্ত্রী জানতে চাচ্ছি। এবং এখানে কিন্তু আরো একটি বিষয় উল্লেখ করেছে, সেটি না করলে নয়, সুশীল সমাজ, যে সুশীল সমাজের প্রতি মানুষ, সাধারণ মানুষ আস্থাশীল ছিল, তাদের আস্থা উঠে যাচ্ছে, সেই সুশীল সমাজে এই দুই দলে বিভক্ত হতে যাচ্ছে। এটি খুব গুরুত্বপূর্ণ। আসলে সুশীল সমাজ, এই রাজনীতিটা এতভাবে দলীয়করণ হওয়ার কারণে প্রশাসন, বিচার বিভাগ সমস্ত ক্ষেত্রে যেমন বিভক্ত হয়েছে, সুশীল সমাজ আমরাও কিন্তু বিভক্ত হয়ে গেছে। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। বরং সুশীল সমাজের উচিত ছিল যে তারা একটা থার্ড ফোর্স হিসেবে দুই দলকে আরো চাপের মধ্যে রাখা এবং দুই দলকে দিয়েই আসলে গণতন্ত্র যেটা আছে সেই গণতন্ত্রকে আরো বিকশিত করা, অর্থনৈতিক যে উন্নয়নটা হচ্ছে সেই উন্নয়নটাকে ত্বরান্বিত করার জন্য দুই দলকে আরো চেপে ধরা, সেই কাজটা না করে বরং সুশীল সমাজের অনেকেই কেউ কেউ দুই দলে বিভক্ত হয়েছে এবং তারা দলের চেয়েও বড় দল হিসাবে আবির্ভূত হয় এবং এতেই কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। আমার মনে হয় সুশীল সমাজ যে কোনো দেশের জন্য রাজনৈতিক উন্নয়নে, গণতন্ত্রের উন্নয়নে একটা মুখ্য ভূমিকা পালন করে। বাংলাদেশেও নিশ্চয়ই এটা আছে এবং সামনে আরো এটা বিকশিত হবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক শেষ করছি, কে বলে জাতীয় ঐকমত্য আমাদের ভিতরে নেই। আজকে নিশ্চয়ই দেখতে পেরেছেন আওয়ামী লীগ, বিএনপি কোথাও কোথাও জাতীয় ঐকমত্য তারা প্রকাশ করেছেন। আমরা চাই সব ক্ষেত্রেই এটি হোক। শুভরাত্রি প্রিয় দর্শক।